রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 7টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর কিছুক্ষণ পরেই শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানোর পর তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে তার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। ৫৪ বছর আগে দেশ স্বাধীনের ঠিক 2 দিন আগে দখলদার বাহিনীর স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিভিত্তিকভাবে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এদেশের প্রায় 2 শতাধিক কৃতি সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচাল করতে টার্গেট কিলিং হচ্ছে। যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলেও প্রত্যাশা করেন তিনি। এছাড়াও এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ প্রায় সবগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ৭১-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোন ধরনের ষড়যন্ত্র সফল হবে না। এইভাবে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে, তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। শরীফ ওসমান হাদির মতো এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে যেন গুলিবিদ্ধ হতে না হয়, বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায়, আমরা যেন আজাদির লড়াইটা চালিয়ে যেতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সামনে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা বলেন তিনি। দলের শীর্ষ নেতা ও বিপুল সংখ্যক কর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। ৫৪ বছর আগে বুদ্ধিজীবীদের হত্যা করে যারা ভেবেছিল আগামীর বাংলাদেশ বুদ্ধিশূন্য, মেধাশূন্য হবে, সেই উদ্দেশ্য সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, মুক্তিযুদ্ধ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক যে কূটচাল চালানো হচ্ছে তাতে পা দেয়া যাবে না। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম শহীদ বুদ্ধিজীবী এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের যারা মুক্তিযোদ্ধারা ছিল তাদের যে অবদান, তাদের যে স্যাক্রিফাইস এবং এই জুলাই বিপ্লবে আমাদের শহীদের যে স্যাক্রিফাইস, সেটা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে। ঘটনাগুলো আমাদের জাতীয় সত্তা এবং ইতিহাস তৈরি করেছে। এদেরকে মুখামুখি দাঁড় করানোর একটি উদ্দেশ্য, রাজনৈতিক কূটচাল। আমরা তাতে পা দেব না। যারা হয়তো ভেবেছিল আগামীর বাংলাদেশ যেন বুদ্ধি শূন্য, বিবেক শূন্য, মানবতা শূন্য একটি পরিস্থিতির মুখোমুখি হয়, কিন্তু আদতে তা হয় নাই। ভারতে অবস্থান করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত চাওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনাকে। রোববার দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়। শেখ হাসিনাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ব্যক্তিরা আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা ও সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে। এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। এছাড়া শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে দেশটির সরকারের সহযোগিতা চাওয়া হয়। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশের তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া টিএফআই সেলে গুমের মামলার আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। রোববার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। রোববার গুম ও খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৩ মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। এসব মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়। শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা সেনা কর্মকর্তা গুমের ঘটনায় নির্দোষ বলে দাবি করেন। এদিকে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আইন অ্যাজাম্পশনের উপরে চলে না, দেয়ার শ্যাল হ্যাভ টু বি এ স্পেসিফিসিটি অফ টাইম। এটা এই চার্জশিটে ছিল না। ২ নম্বর হলো প্রক্সিমিটি অফ প্লেস। প্লেস হিসাবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ। সমগ্র বাংলাদেশ প্লেস অফ অকারেন্স হইতে পারে না। সুতরাং টাইম, প্রক্সিমিটি অফ প্লেস, এটা এখানে প্রমাণিত হয় নাই। ওনারা শুধু অ্যাবডাকশনের উপরে আর্গুমেন্ট করছেন, কনফাইনমেন্ট এবং টর্চারের উপরে ওনারা আর্গুমেন্ট করছেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে সেটাই দেখানো হয়েছে যে এই ৪টি অপরাধের যে কোনো একটি সংগঠনের সম্পৃক্ততা থাকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তিনি একজন অপরাধী হিসাবে গণ্য হবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করবে পুলিশ। এর মধ্যে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। নিরাপত্তা প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে বলে জানানো হয় বিবৃতিতে। নির্বাচন কমিশনে আইজিপি, ডিএমপি কমিশনার, আনসার মহাপরিচালক, 3 বাহিনীর প্রতিনিধি স্বরাষ্ট্র সচিবের বৈঠকে বসেছেন সিইসি। নির্বাচন কমিশন সচিবালয়ে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শম্পা বিশ্বাস। আমরা শম্পা, আপনার সাথে যুক্ত হতে চাই। বৈঠকে কি বিষয়ে আলোচনা হচ্ছে, কি জানতে পেরেছেন আমাদের জানাবেন।
সাজিদ, এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি তাতে আমাদেরকে বলা হয়েছে যে নির্বাচনের সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করবে এবং তার আগে যেসব প্রস্তুতিমূলক ব্যাপার রয়েছে সেগুলো নিয়েই মূলত বৈঠকে আলোচনা হবে। তবে বৈঠকের পর যখন তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন তখন হয়তো বা আমরা বিস্তারিত আপনাদেরকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। বেলা 4টা নাগাদ আইজিপি, ডিএমপি কমিশনার, 3 বাহিনীর প্রতিনিধি দল এবং সেই সঙ্গে আনসার মহাপরিচালক আছেন, তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সিএসি এবং বৈঠকের ইতোমধ্যে প্রায় ঘণ্টাখানেক পার হয়েছে। গণমাধ্যম কর্মীরা এখনো বৈঠকের ভেতরে কি বিষয়ে কথা চলছে সেই সম্পর্কে কোনো তথ্য পাননি, তারা বাইরে অবস্থান করছেন। তবে একবার ছবি নেওয়ার জন্য গণমাধ্যম কর্মীরা ভেতরে প্রবেশ করেছিলেন, তখন পর্যন্ত আমরা তাদেরকে জিজ্ঞেস করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাইনি যে আসলে ঠিক কোন কোন বিষয় সুস্পষ্টভাবে আলোচনা চলছে বা মিটিং হচ্ছে। তারা বলেছেন যে এই মিটিংয়ের পরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। তবে বিষয়টি মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এই বৈঠক কতক্ষণ ধরে চলবে সে বিষয়ে আমাদের কোনো ধারণা দেওয়া হয়নি। তবে বলা হচ্ছিল যে ঘণ্টাখানেকের বৈঠক হবে। যেহেতু এখানে স্বরাষ্ট্র দপ্তরের লোকজন রয়েছেন এবং স্বরাষ্ট্র সচিব রয়েছেন, সেক্ষেত্রে বৈঠকটি একটু দীর্ঘ সময় ধরে হবে এমন আভাস আমাদের দেওয়া হয়েছিল। তবে সেই আভাসের প্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা এতটুকু নিশ্চিত হতে পারিনি যে বৈঠকটি আসলে ঘণ্টা 3 ধরে চলবে নাকি তার থেকে বেশি সময় ধরে চলবে। যেহেতু প্রথমে ঘণ্টাখানেকের মতো হওয়ার কথা ছিল সেটি পার হয়ে গিয়েছে, ফলে এখন ধারণা করা হচ্ছে যে বৈঠকটি আসলে দীর্ঘক্ষণ ধরে চলবে। আমরা নিশ্চয়ই যখনই বৈঠকের সবশেষ আপডেট পাবো তখনই আপনাকে জানানোর চেষ্টা করব এবং মূলত যে এই বৈঠক থেকে নির্বাচনকালীন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত আসবে সেটি এক ধরনের নিশ্চিতভাবেই বলা চলে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে মিটিং চলছে তার সবশেষ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন 2 জনকে শনাক্ত করেছে পুলিশ। বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম এই তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি জানান, হামলাকারী 2 জন হল ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ। এর মধ্যে ফয়সাল গুলি করে আর আলমগীর বাইক চালাচ্ছিল। তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সাথে বিজিবিকেও সতর্ক করা হয়েছে। দেশের কোনো ইমিগ্রেশন দিয়ে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন বাইকের মালিক, বাকি 2 জন অবৈধভাবে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত। এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ার কারণ হিসেবে নজরুল ইসলাম বলেন, মামলার নথিতে স্বাক্ষর নেয়ার জটিলতায় দেরি হচ্ছে। বেশি দেরি হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। সব জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সার্বিকভাবে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে তার জন্য অপারেশন ডেভিল হান্ট 2 পরিচালনা করা হচ্ছে। মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এরা হলো ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ। ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হাদির মাথায় গুলির একটা অংশ এখনও রয়ে গেছে। তার মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা ও রক্ত জমাট আছে। সকালে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে নিউরোসার্জন ডাক্তার আহাদ জানান, বিদেশে নেয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ড ও পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে হবে। তার যে শারীরিক পরিস্থিতি সেটা
আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। এক্সপার্ট হ্যান্ডে এই হেডশটটা করা হয়েছে, কারণ তাকে যেই জায়গা দিয়ে ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে টেম্পোরাল বোন ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ ব্রেন স্টেম, যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি। কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং 4 লিটার ইউরিন আউটপুট, সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। এবার কেয়ার থেকে বেগম খালেদা জিয়া এবং শরীফ ওসমান হাদির চিকিৎসার সবশেষ জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, আপনি দীর্ঘ সময় ধরে সেখানে আছেন, বেগম জিয়ার সবশেষ অবস্থা নিয়ে চিকিৎসকরা কোনো ধরনের ব্রিফ করেছেন কিনা এবং হাদির চিকিৎসায় পরবর্তী পদক্ষেপ বিষয়ে কি বলছে মেডিকেল বোর্ড? আপনি জানেন যে বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন এভার কেয়ারের দিকে, বা দুজন অতি গুরুত্বপূর্ণ মানুষ যারা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন, যাদের ব্যাপারে খুব বেশি আশা প্রকাশ আসলে চিকিৎসকদের পক্ষ থেকে করা হচ্ছে না। বেগম জিয়া তো আগে থেকে ভর্তি ছিলেন এবং দুদিন হলো হাদি এখানে ভর্তি হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি এখন থেকে ঠিক 5 মিনিট আগে প্রবেশ করেছেন। তিনি আসার পরেই কিন্তু নিয়মিতভাবে মেডিকেল বোর্ডের সাথে বসেন, পরবর্তী করণীয় ঠিক করেন, কিন্তু অফিসিয়ালি আমাদেরকে কাছে কোনো ব্রিফ করা হয়নি। আর শরীফ ওসমান হাদির ব্যাপারে যেটি আমরা বারবারই বলছি যে তার শারীরিক অবস্থা গতকালকের থেকে আজকে আরও কিছুটা খারাপ হয়েছে, যেটি বলা হচ্ছে যে ব্রেন স্টেমে আঘাত এবং একই সঙ্গে মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা হচ্ছে, হরমোন জনিত কিছু জটিলতা শুরু হয়েছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন আগের থেকে বেশি ওঠানামা করছে। এই সব কিছুই নিয়ন্ত্রণের জন্য মেডিকেল সাপোর্ট দেয়া হচ্ছে। তবে এখন তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারটি আসলে খুব জোরে সোরে আলোচনা হচ্ছে। তার সতীর্থ যারা তা একই সঙ্গে আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড দুটি দেশেই চেষ্টা করা হচ্ছে। এখানকার আজকের যে রিপোর্ট, সিটি স্ক্যান এবং অন্যান্য রিপোর্ট দফায় দফায় পাঠানো হচ্ছে। যদি তারা কোনো ধরনের সিগন্যাল বিদেশ থেকে পেয়ে যান যে তাকে নিয়ে যাওয়া যাবে, এরকম পরিস্থিতি যদি থাকে, তাহলে তাকে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের আগ্রহ প্রকাশ করা হয়েছে যে তাকে অতি দ্রুত সম্ভব বিদেশে নেয়ার জন্যে। চিকিৎসকরা এও বলেছেন যে শুধুমাত্র তার বয়স ছাড়া অন্যান্য সবগুলো ফ্যাক্টরি আসলে নেগেটিভ। বয়সে তরুণ হওয়ার কারণে হয়তো তিনি এর আগেও 2 দফা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরেও ফিরে এসছেন, কিন্তু এটি যদি আবারও হয়ে যায় তাহলে চিকিৎসকরা আসলে কিছু বলতে পারছেন না যে আসলে পরবর্তী পরিস্থিতি কী হতে পারে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে নিবিড় তত্ত্বাবধান এবং তারা বলে দিয়েছেন যে পরিবারকে সবসময় সবকিছু ব্রিফ করা হয়েছে। তারা চাইলে এবং সরকারও আসলে আন্তরিক তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে। এখন কবে কখন পাঠানো হবে, একটি কথা আমরা একটু আগে শুনছিলাম যে আজকে রাতেই বা কালকে, তবে সম্ভবত আজকে পাঠানো কোনোভাবে সম্ভব না। যদি পাঠানো যায় সেটি সম্ভবত কালকে হতে পারে, সেই তথ্য আপনাকে জানাবো। এই ছিল এখানকার সবশেষ খবর। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। নির্বাচনের আগে ভীতিকর পরিবেশ তৈরি করতেই হামলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীনের দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জানান, জামিনযোগ্য মামলায় বিচারক চাইলে জামিন দিতেও পারেন কিংবা কারাগারে পাঠাতে পারেন। জামিন না দিলে সমালোচনা হয় বলেও মন্তব্য করেন তিনি। সাগররুনি হত্যাকাণ্ডের ঘটনা অনেক আগের হওয়ায় তথ্য প্রমাণ ও আলামত নিয়ে জটিলতা আছে বলেও জানান তথ্য উপদেষ্টা। সেটাও তো একটা বিবেচনা করে মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো।
সংঘাত কবলিত সুদানে 6 বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানির জন্য দায়ী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলার জন্য সুদানের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার স্থানীয় সময় বিকেল 3:45টার দিকে আবিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, বাড়ি নাটোর, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, বাড়ি কুড়িগ্রাম, সৈনিক শামীম রেজা, গ্রামের বাড়ি রাজবাড়ী, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাড়ি কিশোরগঞ্জ, লন্ড্রির কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, বাড়ি গাইবান্ধা। আহত হন আরও 8 জন। গুরুতর আহত সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অস্ত্রোপচার শেষে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। শঙ্কামুক্ত আছেন বাকিরা। হামলার জন্য সুদানের সেনাবাহিনী সরাসরি RSFকে দায়ী করলেও টেলিগ্রামে বিবৃতি দিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করেছে আধা সামরিক গোষ্ঠীটি। এ ঘটনায় নিন্দা এবং দোষীদের বিচারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সুদানের আবিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ 6 শান্তিরক্ষীর মধ্যে জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, কি বলছেন স্বজন ও এলাকাবাসী এই মর্মান্তিক দুর্ঘটনার পর? এই মুহূর্তে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যে জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে শোকের মাতম চলছে এবং জাহাঙ্গীর আলম যিনি আসলে নিহত হয়েছেন সুদানের যে সন্ত্রাসী হামলায়, সেখানে আমরা যে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন, বিশেষ করে তার পরিবার পরিজন আমরা দেখেছি যে সবাই এখানে এসেছেন, আত্মীয় স্বজনরা এবং এলাকাবাসীরা সবার মধ্যেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমি যদি একটু বলে রাখতে চাই যে গত 7 নভেম্বর কিন্তু গিয়েছিলেন তিনি শান্তি মিশনে আফ্রিকার দেশ সুদানে। সেখানে কিন্তু যে 6 জন নিহত হয়েছেন, সেখানে অন্যতম কিন্তু জাহাঙ্গীর আলম। তিনি গত 11 বছর যাবৎ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি কাজ করছেন গত 11 বছর যাবৎ এবং গত 1 মাসের কিছুটা সময় বেশি হয়েছে তিনি শান্তি মিশনে গিয়েছেন এবং সেখানে গিয়েই কিন্তু আসলে তিনি এরকম সন্ত্রাসী হামলায় মুখোমুখি হন এবং সেখানে নিহত হন এবং সে কারণে কিন্তু তার পরিবারে কিন্তু শোক আমরা দেখেছি যে নেমে এসেছে এবং এখানে তাদের যে পরিবারের কথা যদি একটু বলি, খুবই অসচ্ছল একটি পরিবার ছিল। তার যে এক ভাই প্রবাসে থাকেন, তিনিও কষ্টার্জিত ভাবে জীবনযাপন করছেন। তার ছোট ভাই কৃষি কাজ করেন এবং এই জাহাঙ্গীর আলম যিনি নিহত হয়েছেন তিনি সেনাবাহিনীতে ছিলেন। তার যে পরিবার রয়েছে আমরা দেখেছি খুবই অসচ্ছল একটি পরিবার এবং তার একটি সন্তান রয়েছে যেটি 3 বছর বয়সী, সেও কিন্তু তাকিয়ে আছে এখন। সব মিলিয়ে তার পরিবার কিন্তু এখন অতই সাগরে পড়েছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ থেকে সহকর্মী মশিউর কায়েস যুক্ত ছিলেন। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে 1008 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 38 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য দেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া 4 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে বাংলা টিভির এমডি সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধেও দুদক মামলা করেছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের 710 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ পাওয়ায় সম্পদ বিবরণের নোটিশ জারি করেছে সংস্থাটি। নাবিল গ্রুপের কর্মচারীর নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাবনা শাখার জামান সিন্ডিকেট নামক নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান খোলাপূর্বক ব্যাংকের কর্মকর্তাদের অপরাধমূলক অসদাচরণ সহ নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র সৃজন করে এবং তা ব্যবহার করে প্রতিষ্ঠানটির অনুকূলে 1045 কোটি টাকার বাই মুরাবাহাতিয়ার বিনিয়োগ প্রস্তাবনা সুপারিশ এবং অনুমোদন করা হয়। আজ
সাভার হানাদার মুক্ত দিবস। ৭১-এর এই দিনে আশুলিয়ার গঙ্গারবাগ যুদ্ধের মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত হয়েছিল সাভার। হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে সাভার উপজেলা প্রশাসন, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টিআরসি এবং বীর মুক্তিযোদ্ধারা শহীদ টিটোর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে আশুলিয়ার ঘোষবাগ এলাকার গঙ্গারবাগ কাঁঠাল বাগানে গেরিলা যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় ২ ঘণ্টাব্যাপী সম্মুখ যুদ্ধ হয়। এতে হানাদার বাহিনীর ২ সদস্য নিহত হয়। পরে পিছু হটতে বাধ্য হয় তারা। পালিয়ে যাওয়া শত্রু বাহিনীকে তাড়া করতে গিয়ে গুলিতে শহীদ হন কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো। পরে জাহাঙ্গীরনগর ডেইরি গেট এলাকায় তাকে সমাহিত করা হয়। পঞ্চগড় পৌরসভায় স্থাপন করা হয়েছে সোলার স্ট্রিট লাইট। অন্ধকার কেটে গিয়ে আলোকিত হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকা। সম্প্রতি শহরতলির মানুষের দাবির প্রেক্ষিতে সোলার স্ট্রিট লাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়। পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭৬টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আলো পেয়ে খুশি পৌর এলাকার বাসিন্দারা। এতে সন্তোষ প্রকাশ করেন সাধারণ পৌরবাসী। রাতের অন্ধকারে মানুষ চলাফেরা করে, উষ্টা খায়, ধাক্কা খায়, নখ ফাটে যায়, ঠ্যাঙের নখ ফাটে যায়, এরকম অবস্থা। আগে গলিতে অন্ধকারই ছিল, এখন এটা লাইটটা দিয়ে সুন্দর হয়েছে, সোলারটা দিয়ে। রাস্তাটা অন্ধকার ছিল, এখন আলো হয়েছে, এর জন্য খুব ভালো হয়েছে, রাতউসুল বেড়ার সুবিধা হয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে আইজিপি, ডিএমপি কমিশনার, আনসার মহাপরিচালক, 3 বাহিনীর প্রতিনিধি, স্বরাষ্ট্র সচিবের বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবহিত, সরকার অবহিত। আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়েও কথা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা কিছু এক্সপেকটেশনের কথা বলেছি যে ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এটা সমন্বিতভাবে চলবে। গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে করে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের দেশের বর্ডার অঞ্চল সহ দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে আলোকপাত করা হয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এবং সেই বর্ডার এলাকায় যে সাম্প্রতিক সময়ে কিছু প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, যেটার সাথে বৃহত্তর কোনো ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। তবে এটা নিয়ে আমরা অবগত আছি, অবহিত আছি, সতর্ক আছি। তো সার্বিকভাবে এই ছিল আজকের আলোচনা। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে। চোরাগুপ্ত হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদুপরি একটি কথা বলা দরকার যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে, কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা, অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে, তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু ক্ষতি তো যা হবার তা হয়ে যাবে। তো সবারই সতর্কতা প্রয়োজন আছে। আর একটা বিষয় আলোচনায় এসছে যে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো ইয়ে না পায়, ছাড় না পায়, সুযোগ না পায়। একইভাবে আলোচনায় এসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচুরলি
যেগুলো দেওয়া হয় সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে, না হয় পালাতে সাহায্য করছে। এগুলো যেন না পায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সচেতন আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে। সার্বিকভাবে এখন থেকে শুরু করে যাতে নির্বাচনী পরিবেশ সহনীয় থাকে। কিছু ঘটনা তো ঘটেই থাকে নির্বাচনের সময়, নির্বাচনকে সামনে রেখে, আর আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেগুলো যেন কখনোই নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত 12 জন। এদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। স্থানীয় সময় সকালে ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় বন্ডি বিচের কাছেই 164 ফুট উঁচু একটি ব্রিজের উপর থেকে লোকজনের উপর এলোপাতাড়ি গুলি ছুটছে দুইজন বন্দুকধারী। এতেই মূলত হতাহতের ঘটনা ঘটে। ইহুদিদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ান পুলিশের। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আহত অবস্থায় আটক করে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 50টির বেশি গুলির শব্দ শুনেছেন তারা। এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এবার খেলার প্রসঙ্গ। বিদ্রোহী 8 ক্লাবকে ছাড়াই আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সিসিডিএমের পক্ষ থেকে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার কথা জানানো হলেও বিদ্রোহী ক্লাবদের দেখা যায়নি মাঠে, যে কারণে প্রথম দিনই পণ্ড হয়েছে 3টি ম্যাচ। তবে ক্লাবের সিদ্ধান্তের কারণে খেলা বঞ্চিত ক্রিকেটারদের জন্য বিকল্প ভাবনার কথা জানিয়েছে বিসিবি। যারা খেলছে তাদের জন্য শুভেচ্ছা, এবং যারা খেলতে পারছে না বা যে টিমগুলির জন্য তারা আটকে গেছে, ইনশাল্লাহ যে সিসিডিএম চেয়ারম্যান, বোর্ড ডাইরেক্টর হিসাবে এটুকুন বলতে পারি কোনো একটা ব্যবস্থায় আমরা যাব। আমরা অপেক্ষা করছি, মাননীয় বোর্ড প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, ফিরলেই আমরা একটা ডিসিশন করে যাব। সবার আগে খেলোয়াড়দের স্বার্থটা দেখব, কারণ খেলোয়াড়রা ছাড়া খেলার কোনো মানে নেই এবং ক্রিকেট বোর্ডেরও কোনো মানে নেই বা এই ক্রিকেটের কোনো উন্নয়ন হবে না। সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। 5 ম্যাচের টি-20 সিরিজে এরই মাঝে দুই দল একটি করে ম্যাচে জয় পেয়েছে। এই ম্যাচে জিতে সুযোগ থাকছে শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার। এর আগে ধর্মশালায় দুই দলের একমাত্র লড়াইয়ে জয় পেয়েছিল প্রোটিয়ারা। অবশ্য দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে আছে ভারত। দক্ষিণ আফ্রিকার 13 জয়ের বিপরীতে ম্যান ইন ব্লুরা জিতেছে 19 ম্যাচে। সিরিজের এই ম্যাচে দুই দলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম। ধর্মশালার শিশির দুই দলের লড়াইয়ে গড়ে দিতে পারে বড় পার্থক্য। এই মাঠের অতীত বলছে টসই হতে পারে ম্যাচের বড় প্রভাবক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।